আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, একটা সংখ্যার গল্প দিয়ে শুরু করি আজকের ভিডিও। 230 বিলিয়ন ডলার। সংখ্যাটা এত বড় যে আমাদের মস্তিষ্ক আসলে এই সংখ্যাটা কল্পনাই করতে পারে না। মানুষ 10 টাকা বোঝে, মানুষ 100 টাকা বোঝে, হাজার, লাখ, কোটি এইসবও মোটামুটি বোঝে। কিন্তু যখন কেউ বলে 230 বিলিয়ন ডলার, তখন সংখ্যাটা বাস্তব থাকে না, ওটা একটা বিমূর্ত ধারণা হয়ে যায়। তাই আজকের ভিডিও শুরুতেই আমি এই সংখ্যাটাকে একটু মানুষের ভাষায় অনুবাদ করতে চাই। ভাবুন, এত টাকা দিয়ে কত হাসপাতাল তৈরি হতে পারত, কত বিশ্ববিদ্যালয়, কত স্কুল, ব্রিজ, শিল্পাঞ্চল, কর্মসংস্থান। আবার উল্টো দিক থেকেও ভাবুন, যদি এই পরিমাণ অর্থ অথবা এর কাছাকাছি কোনো বিপুল অঙ্ক একটা দেশের অর্থনীতি থেকে বছরের পর বছর বেরিয়ে যায়, তাহলে কি হারায়? শুধু টাকা, নাকি ভবিষ্যৎ? বন্ধুরা, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরে নতুন প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে দাবি করা হয়েছে যে আগের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে দেশের বাইরে চলে গেছে। কিছু প্রতিবেদনে এই অঙ্ক প্রায় 230 বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সরকার জানিয়েছে সেই অর্থের একটি অংশ শনাক্ত ও ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হচ্ছে এবং বিভিন্ন দেশে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই দাবিগুলোর পূর্ণ সত্যতা এবং কত অর্থ শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হবে তা এখনও প্রক্রিয়াধীন এবং বিভিন্ন তদন্ত ও আইনি উদ্যোগের উপর নির্ভর করছে। এখন আমি একটা কথা পরিষ্কার করে বলি, আজকের ভিডিও কোনো ব্যক্তিবিশেষকে দোষী ঘোষণা করার জন্য নয়, সেটা আদালতের কাজ, তদন্তকারী সংস্থার কাজ। আজকের ভিডিওর উদ্দেশ্য অন্য। আজ আমরা বুঝব একটা দেশ থেকে এত টাকা আদৌ কিভাবে বেরিয়ে যেতে পারে। কারণ অনেকেই ভাবেন দুর্নীতি মানেই একটা সুটকেস ভর্তি টাকা, একজন মন্ত্রী, একটা গাড়ি, রাতের অন্ধকার, তারপর সিনেমার মতো সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়া। বাস্তবে ব্যাপারটা অনেক বেশি একঘেয়ে, অনেক বেশি প্রযুক্তি নির্ভর, অনেক বেশি আন্তর্জাতিক, আর সেই কারণেই অনেক বেশি বিপজ্জনক। রাজনীতির একটা মজার ব্যাপার আছে। নির্বাচনের সময় সবাই বলে আমরা দুর্নীতির টাকা ফিরিয়ে আনব। শুনতে দারুণ লাগে, তালি পড়ে, শিরোনাম হয়, কিন্তু কেউ খুব একটা ব্যাখ্যা করে না টাকাটা গেল কীভাবে। কারণ মানুষ যদি বোঝে টাকা বেরিয়ে যাওয়ার পথটা কতটা জটিল, তাহলে সে এটাও বুঝে যাবে যে টাকা ফিরিয়ে আনার পথটা তার থেকেও কঠিন। এখানে একটা সাধারণ উদাহরণ দিই। ধরুন, আপনার বাড়ির জলের ট্যাঙ্ক প্রতিদিন খালি হয়ে যাচ্ছে, আপনি রেগে গিয়ে নতুন মোটর কিনলেন, নতুন পাইপ লাগালেন, জলও তুললেন, কিন্তু ফুটোটা যদি বন্ধ না করেন, তাহলে কি হবে? আগামীকাল আবার একই অবস্থা। দুর্নীতিও অনেকটা তাই। শুধু চুরি হওয়া টাকা উদ্ধার করলেই সমস্যা শেষ হয় না। প্রশ্ন হলো, যে ব্যবস্থার মাধ্যমে টাকা বেরিয়ে গেল, সেই ব্যবস্থাটা কি বদলানো হচ্ছে? এখানে আসল আলোচনাটা শুরু। কারণ দুর্নীতি কোনো ব্যক্তির একার প্রতিভা নয়, দুর্নীতি একটা ইকোসিস্টেম। একজন ঘুষ নেয়, আরেকজন কাগজ বানায়, আরেকজন হিসাব বদলায়, আরেকজন বিদেশে কোম্পানি খোলে, আরেকজন আইনজীবী খুঁজে দেয়, আরেকজন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যবস্থা করে। একজন মানুষ কখনো 200 বিলিয়ন ডলার সরাতে পারে না। এর জন্য লাগে প্রযুক্তি, আইন, আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানের দুর্বলতা। এখানে একটা কথা প্রায়ই শুনি, অমুক দেশের সব টাকা চুরি হয়ে গেছে। আমি এই ধরনের বাক্য খুব সাবধানে ব্যবহার করি, কারণ অর্থনীতি এত সরল নয়। একটা দেশের টাকা একদিনে উধাও হয়ে যায় না, বরং বছরের পর বছর ধরে অল্প অল্প করে বিভিন্ন পথে বিভিন্ন কৌশলে মূলধন বেরিয়ে যায়। অনেক সময় আইন ভেঙে, অনেক সময় আইনের ফাঁক বের করে, আর অনেক সময় সব কাগজপত্র ঠিকঠাক রেখেই। সেই কারণেই আজকের ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, টাকা যদি সত্যিই বেরিয়ে থাকে, তাহলে সেটা বেরোলো কীভাবে? কারণ রোগটা না বুঝে ওষুধ খুঁজতে গেলে শেষ পর্যন্ত রোগী কষ্ট পায়। রাজনীতিবিদদের একটা বিশেষ ক্ষমতা আছে, তারা সমস্যার আকার খুব সুন্দর করে বলতে পারেন, কিন্তু সমস্যার মেকানিজম বোঝাতে খুব কম মানুষ সময় দেন। আজ আমরা সেই সময়টাই নেব। কারণ টাকা উধাও হওয়ার গল্পটা আসলে কোনো রাজনৈতিক গল্প নয়,
এটা অর্থনীতি, ব্যাংকিং, আন্তর্জাতিক আইন এবং মানব লোভের গল্প। আর বিশ্বাস করুন, এই গল্পটা সিনেমার থেকে অনেক বেশি অবিশ্বাস্য। টাকা আসলে দেশ ছাড়ে কিভাবে? এখন পর্যন্ত আমরা একটা প্রশ্ন করেছি, যদি বিপুল পরিমাণ অর্থ সত্যি বছরের পর বছর ধরে দেশের বাইরে চলে যায়, তাহলে সেটা যায় কিভাবে? অনেকেই ভাবেন টাকা মানে একটা সুটকেস, একটা প্রাইভেট জেট, একটা প্রভাবশালী লোক আর একটা সিনেমার দৃশ্য। বাস্তবটা একটু হতাশাজনক, কারণ বাস্তবের দুর্নীতি খুব একটা সিনেমার মতো নয়, বরং একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের অফিসের মতো। অনেক কাগজ, অনেক সই, অনেক হিসাব, সব কিছু যেন আইন মেনেই হচ্ছে। আর সেখানেই সবচেয়ে বড় বিপদ। দুর্নীতির সবচেয়ে সফল রূপটা হচ্ছে যেটাকে দেখে দুর্নীতি বলে মনে হয় না। এবার একটা খুব সহজ উদাহরণ দিই। ধরুন, বাংলাদেশের একটা কোম্পানি বিদেশ থেকে একটা মেশিন কিনবে। মেশিনটার আসল দাম $10 লাখ, কিন্তু কাগজে লেখা হলো 15 লাখ। অতিরিক্ত 5 লাখ কোথায় গেল? কাগজ বলবে বিদেশি কোম্পানিকে দেওয়া হয়েছে। বাস্তবে অনেক সময় সেই বিদেশি কোম্পানিটাই হতে পারে এমন একটি প্রতিষ্ঠান যার প্রকৃত মালিক সেই একই গোষ্ঠী যারা টাকা পাঠাচ্ছে। এটাকে অর্থনীতির ভাষায় বলা হয় ট্রেড মিসইনভয়েসিং। বাংলায় সহজ করে বললে, পণ্যের দামের কাগজ ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে বা কমিয়ে টাকা সরানো। বিশ্বজুড়ে অবৈধ আর্থিক প্রবাহের বড় উৎসগুলোর একটি হিসেবে বহু গবেষণায় এই কৌশলের কথা উল্লেখ করা হয়েছে। আবার উল্টো ঘটনাও বটে। ধরুন, একটা পোশাক বিদেশে বিক্রি হওয়ার কথা $10 লাখ, কাগজে দেখানো হলো 7 লাখ, বাকি 3 লাখ সেটা বিদেশেই থেকে গেল, দেশে ঢুকলো না। ফলাফল, দেশের বৈদেশিক মুদ্রায় আয় কমে গেল, আর সম্পদ অন্য কোথাও জমা হতে শুরু করলো। এবার আসি শেল কোম্পানির কথায়। এই শব্দটা নিশ্চয়ই বহুবার শুনেছেন। শেল কোম্পানি শুনলে মনে হয় খুব রহস্যময় কিছু। আসলে বিষয়টা খুব সাধারণ। ধরুন, আপনি একটা কোম্পানি খুললেন, কিন্তু সেই কোম্পানির কোনো কর্মচারী নেই, কোনো কারখানা নেই, কোনো উৎপাদন নেই, কোনো বাস্তব ব্যবসাও নেই। তবুও কোম্পানি আছে কাগজে, এবং সেই কোম্পানির নামে কোটি কোটি ডলার লেনদেন হচ্ছে। এমন কোম্পানির বৈধ ব্যবহারও আছে, কিন্তু এগুলো কখনো কখনো প্রকৃত মালিকানা আড়াল করতেও ব্যবহৃত হয়। তখন তদন্তকারীদের জন্য টাকার প্রকৃত পথ অনুসরণ করা কঠিন হয়ে যায়। এবার একটু দুবাইয়ের কথা বলি। দুবাইয়ের নাম কেন বারবার আসে? অনেকে সঙ্গে সঙ্গে ধরে নেন দুবাই মানেই কালো টাকা। না, এটা অতিরঞ্জন হবে। দুবাই একটি বড় আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কেন্দ্র। হাজার হাজার বৈধ ব্যবসাও সেখানে হয়। কিন্তু একই সঙ্গে বিশ্বের নানান প্রান্তের বিনিয়োগকারীরা সেখানে সম্পত্তি কেনেন। যদি কোনো ব্যক্তি অবৈধ অর্থ বৈধ সম্পদে রূপান্তর করতে চান, তাহলে আন্তর্জাতিক রিয়েল এস্টেট বাজারে অনেক সময় তদন্তের নজর আসে। এই কারণেই দুবাই, লন্ডন বা অন্য আন্তর্জাতিক সম্পত্তি বাজারের কথা বিভিন্ন তদন্তে উঠে আসে। আবার অনেকেই বলেন সব টাকা সুইস ব্যাংকে আছে। এই ধারণাটাও আজ আর পুরোপুরি ঠিক নয়। একসময় সুইস ব্যাংকের গোপনীয়তা নিয়ে প্রচুর আলোচনা হতো, কিন্তু গত 1 দশকে আন্তর্জাতিক তথ্য বিনিময়ের নিয়ম অনেক কঠোর হয়েছে। আজ অর্থ লুকোনোর পদ্ধতি অনেক বেশ জটিল। টাকা এক জায়গায় থাকে না, একটা কোম্পানি থেকে আরেকটা, একটা দেশ থেকে আরেকটা, একটা ট্রাস্ট, তারপর একটা ফান্ড, তারপর আরেকটা অ্যাকাউন্ট। শেষ পর্যন্ত কে প্রকৃত মালিক সেটা প্রমাণ করাই হয়ে ওঠে সবচেয়ে কঠিন কাজ। এবার আসি হাওলা প্রসঙ্গে। হাওলা মানে এই নয় যে টাকা বিমানে করে যাচ্ছে, বরং টাকা অনেক সময় দেশ ছাড়েই না। ধরুন, ঢাকায় একজন কাউকে টাকা দিলেন, লন্ডনে আর একজন সেই সপরিমাণ টাকা অন্য কাউকে দিয়ে দিলেন। মাঝখানে ব্যাংকের আনুষ্ঠানিক পথ ব্যবহারই হলো না। এই ধরনের অনানুষ্ঠানিক মূল্য স্থানান্তর ব্যবস্থার বৈধ ও অবৈধ দু ধরনেরই ব্যবহারই থাকতে পারে। কিন্তু যখন এটি আইন এড়িয়ে অর্থ সরাতে ব্যবহৃত হয়, তখন তদন্ত জটিল হয়ে ওঠে। এখন বুঝতে পারছেন কেন শুধু একটা অভিযান চালিয়ে 2-4 জনকে গ্রেপ্তার করে সমস্যার সমাধান হয় না? কারণ এটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা একটা পুরো নেটওয়ার্কের গল্প। এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি, দুর্নীতির সবচেয়ে বড় সহযোগী সবসময় একজন দুর্নীতিবাজ নয়। অনেক সময় নীরব প্রতিষ্ঠান, যে প্রশ্ন করে না, যে অডিট করে না, যে তদন্ত শেষ করে না, যে তথ্য লুকিয়ে রাখে। একটা শক্তিশালী প্রতিষ্ঠান হাজার বক্তৃতার থেকেও বেশি কার্যকর, আর একটা দুর্বল প্রতিষ্ঠান হাজার ভালো মানুষের চেষ্টাকেও ব্যর্থ করে দিতে পারে। এখন একটা প্রশ্ন করি, যদি এত টাকা বেরিয়ে থাকে, তাহলে কি সেটা সব একদিনে বেরিয়েছে? না, বরং ফোঁটা ফোঁটা জল যেমন একদিন নদী হয়, ঠিক তেমনই ছোট ছোট আর্থিক অনিয়ম বছরের পর বছর জমে একসময় বিশাল অঙ্কে পৌঁছতে পারে। এই কারণেই অর্থনীতিবিদরা সবসময় একটা কথা বলেন, বড় দুর্নীতির শুরুটা খুব ছোট, কিন্তু সবচেয়ে কঠিন অংশ এখনও বাকি। টাকা যদি সত্যিই বিদেশে চলে যায়, তাহলে কি সেটা আদৌ দেশে ফিরিয়ে আনা সম্ভব? নাকি টাকা ফিরিয়ে আনা কথাটা রাজনৈতিক বক্তৃতায় যত সহজ শোনায়, বাস্তবে তার চেয়ে হাজার গুণ কঠিন? এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে আজকের আলোচনার শেষ অংশে। টাকা ফিরিয়ে আনা সত্যিই সম্ভব কিনা।
এখন পর্যন্ত আমরা দেখলাম টাকা কিভাবে বেরোতে পারে, কেন বেরোতে পারে, কেন সেই পথগুলো এত জটিল। এবার আসল প্রশ্ন, টাকা যদি সত্যিই বিদেশে চলে যায় তাহলে সেটা কি ফেরানো সম্ভব? আমার উত্তর সম্ভব, কিন্তু খুব কঠিন। আর রাজনীতিবিদদের বক্তৃতা শুনলে যতটা সহজ মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক অনেক কঠিন। কারণ একটা জিনিস বুঝতে হবে, টাকা যদি বাংলাদেশের কোনো ব্যাংকে পড়ে থাকতো তাহলে সমস্যা খুব বড় ছিল না। কিন্তু টাকা যখন 5টা দেশ ঘুরে 3টে কোম্পানির মালিকানা বদলে 2টো ট্রাস্টের মধ্যে ঢুকে শেষ পর্যন্ত একটা বিদেশি সম্পত্তিতে পরিণত হয়, তখন সেটা আর শুধু বাংলাদেশের বিষয় থাকে না, তখন সেটা হয়ে যায় আন্তর্জাতিক আইন, বিভিন্ন দেশের আদালত, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহু বছরের মামলা। অনেকেই ভাবেন সরকার চাইলেই বিদেশ থেকে টাকা নিয়ে আসতে পারে। বাস্তবটা একটু হতাশাজনক। ধরুন, কোনো দেশে একটা বাড়ি কেনা হয়েছে, সেই বাড়ির বর্তমান মালিক বলছেন আমি বৈধভাবে কিনেছি। এখন আদালতে প্রমাণ করতে হবে এই বাড়ি কেনার টাকা কোথা থেকে এসেছিল, টাকার উৎস কী ছিল, সেটা কি অপরাধের সঙ্গে যুক্ত নাকি বৈধ ব্যবসার আয়। এই প্রমাণ সংগ্রহ করতেই অনেক বছর সময় অনেক অনেক বছরের পর বছর সময় লেগে যায়। এবার আসি ইতিহাসের দিকে। মালয়েশিয়ার 1MDB কেলেঙ্কারির কথা নিশ্চয়ই শুনেছেন। সরকারি বিনিয়োগ তহবিল থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। পৃথিবীর বিভিন্ন দেশে তদন্ত হয়, বহু সম্পদ জব্দ হয়, কিন্তু পুরো অর্থ কি ফিরে এসেছে? না, কিছু এসেছে, অনেকটাই এখনও হারিয়ে গেছে। ফিলিপিন্সের মার্কোস পরিবারেও ঘটনা একই শিক্ষা দেয়। সরকার বদলেছে, তদন্ত হয়েছে, সম্পদ জব্দ হয়েছে, কিন্তু কয়েক দশক পরেও সম্পূর্ণ পুনরুদ্ধার সম্ভব হয়নি। নাইজেরিয়ার আবাচা লুট, সেখানেও বহু বছর ধরে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে কিছু অর্থ ফেরত এসেছে, কিন্তু সেই প্রক্রিয়া ছিল দীর্ঘ, ব্যয়বহুল এবং জটিল। অর্থাৎ বিশ্বের কোনো দেশই একদিনে চুরি হওয়া সব টাকা ফেরত আনতে পারেনি। বাংলাদেশও যদি চেষ্টা করে তাহলে সেই বাস্তবতাকেই মাথায় রাখতে হবে। এখন একটা অস্বস্তিকর প্রশ্ন করি, যদি আগামীকাল সরকার ঘোষণা করে যে আমরা 230 বিলিয়নের সবটাই ফিরিয়ে এনেছি, আপনি কি সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন? আমার পরামর্শ হবে, প্রথমে প্রশ্ন করুন কিভাবে, কোন আদালতের মাধ্যমে, কোন দেশের সহযোগিতায়, কোন সম্পদ, কোন হিসাব। স্বচ্ছতা যত বেশি, বিশ্বাস তত বেশি। কারণ গণতন্ত্রে শুধু ফলাফল নয়, প্রক্রিয়াটাও গুরুত্বপূর্ণ। এবার উল্টো প্রশ্ন, যদি শেষ পর্যন্ত মাত্র 5% অর্থ উদ্ধার হয় তাহলে কি সেটা ব্যর্থ? আমি বলবো অবশ্যই নয়। কারণ বিষয়টা শুধু টাকা নয়, বিষয়টা একটা বার্তা। রাষ্ট্র কি দেখাতে পারছে অবৈধভাবে সম্পদ সরিয়ে নিলে একদিন জবাবদিহি করতে হতে পারে? এই বার্তাটাই ভবিষ্যতের দুর্নীতিকে নিরুৎসাহিত করতে পারে। কিন্তু আরও বড় একটা প্রশ্ন আছে, যদি টাকা ফিরেও আসে, তারপর ধরা যাক কয়েক বিলিয়ন ডলার ফিরে এলো, খুব ভালো খবর। কিন্তু যে ব্যবস্থা দিয়ে টাকা বেরিয়ে গেছিল সেই ব্যবস্থাটা যদি একই থাকে, তাহলে তাহলে 5 বছর পরে আবার একই আলোচনা, আবার নতুন কমিশন, নতুন তদন্ত, নতুন প্রতিশ্রুতি। অর্থাৎ বালতি ভরার আগে ফুটোটা বন্ধ করতে হবে। রাজনীতিতে একটা ভুল খুব সাধারণ, অনেকেই মনে করেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে কয়েকজনকে জেলে পাঠানো। আসলে না, দুর্নীতির বিরুদ্ধে লড়াই মানে ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ করা, ব্যাংকিং নিয়ন্ত্রণ শক্তিশালী করা, স্বাধীন নিরীক্ষা নিশ্চিত করা, কর প্রশাসন উন্নত করা, ডিজিটাল নজরদারি বাড়ানো, বিচার ব্যবস্থাকে কার্যকর করা, প্রতিষ্ঠানকে এমনভাবে তৈরি করা যাতে দুর্নীতি কঠিন হয়ে যায়। কারণ সৎ মানুষের উপর রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে এমন প্রতিষ্ঠানের উপর যেখানে অসৎ মানুষও সহজে অসৎ হতে না পারে। আর এখানেই সাধারণ মানুষের ভূমিকা আসে। অনেকে ভাবেন এগুলো বড়লোকদের ব্যাপার। না, দুর্নীতির সবচেয়ে বড় বিলটা শেষ পর্যন্ত সাধারণ মানুষই দেয়। কিভাবে? ভাঙা রাস্তা দিয়ে, খারাপ হাসপাতাল দিয়ে, অপর্যাপ্ত স্কুল দিয়ে, বেকারত্ব দিয়ে, মূল্যবৃদ্ধি দিয়ে। কারণ যে টাকা উন্নয়নের যাওয়ার কথা ছিল সেটা যদি অন্য কোথাও আটকে যায়, তার দাম দেয় করদাতা। আমি আজ কোনো ব্যক্তির বিচার করছি না, সেটা আদালতের কাজ। আমি শুধু একটা নীতির কথা বলছি। একটা রাষ্ট্র যদি সত্যি দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায় তাহলে তাকে দুটো কাজ একসঙ্গে করতে হবে, অতীতের হিসাব চাইতে হবে এবং ভবিষ্যতের ফুটোগুলোও বন্ধ করতে হবে। একটা ছাড়া আরেকটা করলে সমস্যা ফিরে আসবেই। শেষ করার আগে একটা কথা, আজ আমরা বারবার 230 বিলিয়ন ডলার সংখ্যাটা বললাম। হয়তো তদন্ত শেষে সংখ্যাটা কম হবে, হয়তো বেশি হবে, হয়তো কিছু অভিযোগ প্রমাণিত হবে, কিছু হবে না, সেটা সময় বলবে। কিন্তু এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সংখ্যাটা নয়, শিক্ষাটা অন্য জায়গায়। দুর্নীতির সবচেয়ে বড় ক্ষতি টাকা হারানো নয়,
টাকা আবার উপার্জন করা যায়, ঋণ নেওয়া যায়, বিনিয়োগ আনা যায়, কিন্তু দুর্নীতির সবচেয়ে বড় ক্ষতি হলো মানুষের বিশ্বাস হারানো। আর বিশ্বাসের কোনো কেন্দ্রীয় ব্যাংকিং নেই, কোনো বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেই, কোনো আন্তর্জাতিক ঋণও নেই। একবার যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে যে রাষ্ট্রের নিয়ম সবার জন্য সমান নয়, তখন শুধু অর্থনীতি নয়, গণতন্ত্র দুর্বল হতে শুরু করে। আর সেই কারণেই আজকের প্রশ্নটা শুধু এই নয় টাকা ফিরে আসবে কি আসবে না। আজকের প্রশ্নটা হলো, বাংলাদেশ কি এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে যেখানে ভবিষ্যতে আর এই প্রশ্নটাই করতে না হয়? কারণ টাকা ফিরিয়ে আনা একটা সাফল্য হতে পারে, কিন্তু এমন রাষ্ট্র গড়ে তোলা যেখান থেকে টাকা আর বেরোবে না, সেটাই প্রকৃত বিজয়। ধন্যবাদ। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলরে, যদি তোর ডাকতে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো,